হাতের ঘড়িটা একবার দেখে নিই। লিফটের দরজা খুলতেই বাকিদের পাশ কাটিয়ে বেশ তাড়াহুড়ো করেই গাড়িতে এসে বসল সৌগত। আজই গ্রামের বাড়িতে যেতে হবে, আর আজই যত দেরি হলো গাড়িটা স্টার্ট করতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। আজ আর যাওয়া হবে বলে তো মনে হচ্ছে না তালপুরে। কোথায় বলতো তুমি? আসছি, অফিসে আজ একটু চাপ ছিল বুঝলে। রেডি হয়ে থেকো, হ্যাঁ আমি এখনই আসছি। সেই সন্ধে 7:30 থেকে রেডি হয়ে আছি মিস্টার। আমারও তো কলেজ ছিল বলো তো, তাও তোর সব কাজ আমি আগে থেকে মিটিয়ে বসে আছি সৌগত। রাগ করো না আমার অপবধূ সুন্দরী, এখনই আসছি। সেই সন্ধে 7:30 থেকে রেডি হয়ে আছি মিস্টার। আমারও তো কলেজ ছিল বলো তো, তাও তোর সব কাজ আমি আগে থেকে মিটিয়ে বসে আছি সৌগত। রাগ করো না আমার অপবধূ সুন্দরী, এখনই আসছি। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে আজ। শীত যেন কাবু করে রেখেছে এই তালপুর গ্রামের রাস্তাঘাটকে। হাইওয়ে দিয়ে আসার পথে যাও বা গাড়ির দেখা মিলছিল, এদিকে এসে আর সেসবও লক্ষ্য করা যাচ্ছে না। আজ বাড়ি থেকেও বেরোতে বেরোতে তাদের অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে রাত প্রায় 2টো। আর গান গেয়ে গাজে নাও, ঠিক করে গাড়ি চালাও তো। রাতের রাস্তা আবার, এমন সুন্দরী বউ পাশে থাকলে গান তো এমনি এমনি বেরিয়ে আসবে যে কোনো স্বামীর গলা দিয়ে। আর কি করব বলো। আর এই অফিসে হঠাৎ করে মিটিং ফেলে দিল বিকেল থেকে, কি করি বল। এমনি এমনি কি আর বলছি, এদিকে রাস্তাগুলো রাতের দিকে ভালো না জানো তো, কেমন যেন শুনশান থাকে। তাহলে ভূতকে ভয় পাচ্ছে মিসেস প্রজ্ঞা পোদ্দার? ভাবা যায় না। ভয় ভূতের নয়, মানুষের। আর মিসেস পোদ্দার নয়, প্রজ্ঞা সেন। বাবা মা চলে যাবার পর এই পদবিটুকুতেই তো ওদের সাথে অন্তত জড়িয়ে থাকি সৌগত। হ্যাঁ প্রজ্ঞা সেন, ঠিকই বলেছ। আর সরি কিসের? সৌগত উত্তরে কিছু বলতে যাচ্ছিল। সৌগত, ওদিকে দেখ, গাড়িটা থামাও। নমস্কার, আপনারা শুনছেন 22B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ বছরের শেষ দিনে আপনারা শুনছেন এই বছরের অন্তিম এপিসোড, শ্রীময়ী দত্তর লেখা শীতের রাতের দুর্ঘটনা। আশা করি এই বছরটা সবার খুব ভালো কেটেছে, আর পরেরটাও খুবই ভালো কাটবে। গল্প কথা হোক বিজয় লাল এবং চঞ্চলের ভূমিকায় প্রত্যয়, সৌগতর ভূমিকায় সৌরভ, ধনী সাহা, রেখার ভূমিকায় বর্ণালী, প্রজ্ঞার ভূমিকায় প্রদীপ্তা, বড়বাবু এবং সুদেবের ভূমিকায় আমি সুমিতেন্দ্র, এবং বিশেষ সঙ্গীত পরিবেশনায় আমাদের প্রিয় লেখিকা পারমিতা চ্যাটার্জি। এই 2025-এর শেষ গল্প। সূর্যের কিরণ মাটির বুকে এসে পড়তে তখনও বেশ অনেকটাই দেরি। ফটিক নামের একটি ভ্যান চালক ওই পথ দিয়েই ফিরছিল। পাশের গ্রামের এক বিয়েবাড়িতে তাকে ছোটোখাটো কাজে নিয়েছিল সেই বাড়ির লোক। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় ভোর হতে চলল। সেই প্রথম খেয়াল করেছিল পদ্মপুকুরের ওখানে সৌগতদের গাড়িটার একটা বটগাছের সাথে খুব বাজেভাবে ধাক্কা লেগেছে। গাড়ির ভিতরে দুটো মানুষই রক্তাক্ত অবস্থাতে পড়েছিল। ফটিক তার ভ্যানে করেই ওদের দুজনকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সৌগতর যখন জ্ঞান ফিরল তখন সে শুয়ে আছে হাসপাতালের বেডে। তার মাথার কাছে তার মা বসে আছে। সৌগতর মাথাতে খুব বাজেভাবে আঘাত লেগেছে। সে তার মাকে অস্পষ্ট স্বরেই প্রশ্ন করল, প্রজ্ঞা কোথায়? প্রজ্ঞা আছে বৌমা, অন্য ঘরে। তুই একটু সুস্থ হয়ে নে, তারপর ওর সঙ্গে দেখা করিস। আমি ওকে একবার দেখব। তুই কিন্তু শুয়ে থাক চুপ করে, কোথাও উঠবি না। বৌমা ভালো আছে। কেন ওকে তুমি মিথ্যে কথা বলছো? হাসপাতালের ঘরে ততক্ষণে সৌগত ওর বাবা এসে দাঁড়িয়েছেন। বছর 65-র বিজয়বাবুকে দেখলে এখনও ধরার উপায় নেই তার সঠিক বয়স। সুঠাম চেহারা, মাথা ভর্তি কোকড়ানো চুল, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। কথার মধ্যে এক গাম্ভীর্য লুকিয়ে আছে। তিনি বললেন, সত্যি থেকে পালানো যায় না কিন্নি, ওকে আজ নয় কাল জানতেই হবে। তোমাদের এখানে নিয়ে আসে এক ভ্যান চালক। তোমার অবস্থা খারাপ ছিল, আর ও বৌমাকে বাঁচানো চায়নি। আর ডাক্তার বলল ব্রোটি ডেড। পুলিশ আমাদের খবর দেয়। সৌগত আর কোনো কথা বলতে পারেনি, পাথর হয়ে যায় সে একেবারে। এরপর আরও 2 দিন কেটে যায়। কালকেই সৌগতকে ছেড়ে দেবে হাসপাতাল থেকে। রাতে বেড়েই ঘুমিয়েছিল সৌগত। তার বাবা মা রুমের বাইরে বসে থাকতে থাকতে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে এক শব্দে সৌগতর ঘুম ভেঙে যায়। বেডে শুয়ে শুয়ে সে চারিদিকে খুঁজতে থাকে শব্দের উৎস। সে দেখতে পায় জানালা বন্ধ থাকা সত্ত্বেও জানালার পর্দাগুলো তুলতে শুরু করেছে জোরে জোরে। উপরের না চলা ফ্যানটাও তুলছে ক্রমাগত। হঠাৎ সে খেয়াল করে তার পায়ের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। এ তো প্রজ্ঞা। তুমি এসেছো প্রজ্ঞা। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে, প্রজ্ঞা যে আর নেই, তাহলে এটা কে? প্রজ্ঞা সেই অ্যাক্সিডেন্টের দিনের শাড়িটা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু গোটা শাড়িটা রক্তে যেন তার ভিজে গেছে।
মুখটা কিছুতে আঘাত লেগে যেন সম্পূর্ণ থেতলে গেছে। উস্কো খুস্কো চুলগুলো তার মুখের কাছে এসে জড়ো হয়েছে। কি গো, আমার খুনিকে খুঁজবে না? শাস্তি দেবে না তাকে? দেখো আমার আমার কি অবস্থা করেছে দেখো। এই বলে প্রজ্ঞা তার মাথাটা সৌগতর সামনে গলা থেকে আলাদা করে খুলে নেয় হাতে। তারপর সৌগতর পায়ের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে সৌগতর মুখের কাছে। ভয় কেন পাচ্ছ তুমি? আমি তো তোমারই প্রজ্ঞা। সৌগত, চিনতে পারছো না আমাকে? প্রজ্ঞার হাতে ধরা মাথাটার ওপর থেকে চুল এবার আস্তে আস্তে সরে গিয়ে চোখ দুটো উন্মুক্ত হয়ে যায়। এটা কি দেখছে সৌগত? প্রজ্ঞার চোখ দুটো মণিবিহীন, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। সৌগত আর সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রেখা দেবী আর বিজয়বাবু ছুটে আসে সৌগতর কাছে। কি হলো বাবার, কি হলো? তুই চাচা যাচ্ছিস কেন? সে রাতে সৌগতকে শান্ত করে রেখা দেবী সারা রাত ছেলের পাশে বসে কাটায়। পরের দিন সকালেই সৌগতকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। গাড়ি করে সৌগত বাবা মার সাথেই ফিরছে তাদের দেশের বাড়ি। গাড়িতে যেতে যেতেই সৌগত ভাবতে থাকে প্রজ্ঞার কথা। একসময় গাড়ি এসে দাঁড়ায় তাদের বাড়ির সামনে। গাড়ি থেকে নামতেই সেখানে এসে হাজির হয় গ্রামের বেশ কিছু লোক। বিজয়বাবু, আপনি বলেছিলেন আমাদের টাকা আপনি ঠিক ফিরিয়ে দেবেন, ওই কানাইকে খুঁজে দেবেন। আজ 7 দিন হতে চলল ওই শালা বাড়ি থেকে পালিয়েছে, বউ বাচ্চা রেখে। দেখছো তো চঞ্চল, ছেলেটাকে নিয়ে সবাই ফিরলাম, আমাদের বাড়িতে এই অবস্থা। এখন একটু সময় দাও বৌমারা, আজ সাধ্য শান্তির কাজ একটু শান্তিতে করি কাজটা। তোমাদের ব্যাপারটা আমি ঠিক দেখব। খেয়ে বুঝেছি কাকু, কিন্তু এই কানাই গ্রামের এত লোকের টাকা মেরে পালিয়েছে, বাড়িতে রেখে গেছে বউ বাচ্চা, তাদের তো আর কিছু করতে পারি। আপনাকে আমরা মাননি খুব, তাই আপনার ভরসাতেই ছেড়ে রেখেছি সব কাকু। সুদেব, আমি একটু ফাঁকা হয়ে এই নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বড়বাবুর সাথে কথা বলবো, তোমরা এখন যাও বাবা। এতক্ষণে সৌগত দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল। কানাইয়ের নামটা শুনি সে হঠাৎ চিৎকার করে উঠল, ওই লোকটাই তো কানাই, নামটা কিছুতেই মনে পড়ছিল না এতদিন। ও আমাদের গাড়ির সামনে এলো, তাতেই তো অ্যাক্সিডেন্ট হলো। আর আমি প্রজ্ঞাকে। কি বলছিস তুই বাবু? কানাই ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আমার কিছুতেই নামটা খেয়াল আসছিল না। ছাড়বো না আমি ওকে, যেভাবেই হোক খুঁজে পুলিশে দেব। এই বলে হন্তদন্ত হয়েই সে আবার গাড়ি ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। পুলিশের কাছে গিয়ে কানাইয়ের নামটা জানায়। এরপর কেটে গেছে আরো 3 দিন। সৌগত ঘরের জানালার কাছে দাঁড়িয়েছিল চুপটি করে। সৌগত আর প্রজ্ঞার ছিল ভালোবাসার বিয়ে। ওরা দুজনেই এই তালপুর গ্রামের, হুগলি জেলার একটা ছোট্ট গ্রাম। প্রজ্ঞা ছোটবেলাতে সপরিবারে কলকাতাতে চলে গেলেও তারা মাঝে মধ্যেই গ্রামে আসতো নানান ছুটিতে। এমনি এক শীতের দিনের পরন্ত দুপুরে সৌগত প্রপোজ করে প্রজ্ঞাকে। সেই থেকেই একসাথে পথ চলা। বেচারির বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আরও সৌগতর উপর নির্ভরশীল হয়ে পড়ে। সেই সব সুন্দর স্মৃতিগুলোই সৌগত পুরনো স্মৃতির ভিড়ে আজ খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ল এক চেনা কণ্ঠে। কিরে খোকা, ওখানে দাঁড়িয়ে আছিস রে, এনে চা দিয়ে গেলাম। ভাত খাওয়ার সময় চা খাচ্ছিস, কি যে করছিস তুই? ইচ্ছে করে না মা খেতে, তবু ওর মৃত্যুর জন্য দায়ী যে লোকটা, তাকে যদি অন্তত একবার খুঁজে পাই, তাই যেটুকু সুস্থ থাকার জন্য লাগে। তুমি যাও মা। রেখা দেবী বেরিয়ে যাওয়াতে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে জানালার কাছে এসে দাঁড়িয়ে বাইরের দিকে তাকাতেই সে ছিটকে সরে যায় জানালা থেকে। কে গো, তুমি খাচ্ছ, ঘুমোচ্ছ, সব করছো, আমার খুনিকে শাস্তি দেবে না তুমি, নাকি আমি তাকে শাস্তি দেব? সৌগত সহ্য করতে পারে না প্রজ্ঞার এই বিভৎস স্বরূপ। শিরশিরে ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকে তার সারা শরীর যেন জমিয়ে দিচ্ছে। প্রজ্ঞাকে দেখেই মনে হচ্ছে তার শরীরে এক ফোঁটাও রক্ত নেই। সারা শরীর ফ্যাকাশে, সমস্ত রক্ত যেন ওই শাড়িটাতেই লেপ্টে আছে। প্রজ্ঞা জানালার আরও কাছে এসে বলল, আমার খুনির শাস্তি দাও, না হলে আমি। সৌগত ভয়তে হাত পা কাঁপতে থাকে, তার হাতের কাপলেটটা নড়তে থাকে ঠকঠক করে। সৌগতর চোখ চায় হঠাৎ চায়ের কাপে। এ তো চা নয়, চায়ের কাপে রক্ত। সৌগতর হাত থেকে কাপটা পড়ে যায় ভয়তে। প্রজ্ঞা জানালার বাইরে দাঁড়িয়ে ভেতর দিয়ে হাত বাড়িয়ে দেয় সৌগতর দিকে আর বলতে থাকে, আমার কি এখন মরার কথা বলো? কেন কেন আমাকে মরতে হলো? সৌগত পেছোতে পেছোতে একসময় মেঝেতে পড়ে যায় ও কোনো রকমে ছুটে ঘর থেকে সেদিনের মতো বেরিয়ে যায়। সৌগত দিনের বেশিরভাগ সময় নির্জনেই কাটে এখন, তার ভালো লাগে না আর কিছু। পরের দিন সৌগত ছাদেই বসেছিল একা একা। হঠাৎ তার কানে ভেসে আসে এক অতি পরিচিত সুর, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। সৌগত সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকায়। প্রজ্ঞা ছাদের রেলিং দিয়ে উল্টো করে ঝুলছিল। আমি পুলিশকে বলবে না সৌগত, আমাকে যে মারলো, যার জন্য আমি মরে গেলাম, তাকে শাস্তি দেবে না তুমি? আমার সংসারটাও তো অকালে ভেঙে গেল বল। প্রজ্ঞার সারা শরীর থেকে নিচে টপ টপ করে রক্ত পড়ছে। সে যেভাবে উল্টো হয়ে ঝুলছিল
ওভাবেই এবার দেয়াল টিকটিকির মতো নেমে আসে নিচের ছাদে, আর কাকড়ার মতো করে দুহাত পা দিয়ে এগিয়ে আসতে থাকে সৌগতর দিকে। সৌগত সারা শরীর দিয়ে যেন এক হিমশীতল স্রোত খেলে যাচ্ছে। সে কি করবে বুঝতে না পেরে ছুটে যায় দরজার কাছে, কিন্তু ছাদের দরজাটা একা একাই বন্ধ হয়ে গেছে। সৌগত চিৎকার করে ডাকতে থাকে তার বাবা মাকে, বাবা, মা, দরজাটা খোলো, আমি খুলতে পারছি না, কিছুতেই খোলো। আমাকে ভয় পাচ্ছ কেন সৌগত? আমি তোমার সেই প্রজ্ঞা, যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। সৌগত জোরে জোরে দরজা পেটাতে থাকে। আওয়াজ শুনে রেখা দেবী এসে খুলে দেয় ছাদের দরজা। এভাবে দরজা আটকে গেল কি করে খোকা? মা, প্রজ্ঞা, প্রজ্ঞা কই? কই রে, এখানে তো কেউ নেই। ছিল মা, এখানেই ছিল প্রজ্ঞা। আমাকে সেই দিন থেকে বলে যাচ্ছে মা ওই লোকটাকে খুঁজে বার করতে। হতে পারে রে খোকা, আসলে অপমৃত্যু তো, আত্মা কি আর এত তাড়াতাড়ি শান্তি পায়? পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন।